মা আমার শক্তি, যা দিয়ে আমি পৃথিবীকে জয় করতে পারি। মা আমার শান্তি, যা দিয়ে আমি পৃথিবীর সকল অশান্তিকে মুছে ফেলতে পারি। মাকে নিয়ে আমার সব কিছু। নর, আমি আর মা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানিয়া আহমেদ। প্রতি পর্বের মতোই আজকের পর্বেও আপনাদের সামনে হাজির করব একজন তারকা এবং তার মাকে। আজ আমাদের সাথে আছে সঙ্গীত শিল্পী কোনাল ও তার মা। কেমন আছো কোনাল? ভালো। কেমন আছেন আন্টি আপনি? ভালো। ভালো আছেন আন্টি? আপনার সাথে যখন শুটিং শুরু হবার আগে গল্প করছিলাম তখন আপনি বলছিলেন আমি কিন্তু তা নিয়ে বেশি কথা বলি। আমরা কিন্তু চাই যে এই অনুষ্ঠানে শুধু আপনিই কথা বলবেন। আজকে কোনালের কথা আমরা শুনবো না, কারণ আজকের তারকা কিন্তু আপনি। আজকে কিন্তু কোনালকে আমরা চিনি না। থ্যাংক ইউ। কি খুশি আন্টি। কোনাল যখন প্রথম আপনার কোলে কোনালকে তুলে দেওয়া হলো, ওর নামটা কিন্তু কোনালটা একটু বয়স একটু ছেলে ছেলে না? সো ওকে কি কোলে নিয়ে আপনার মনে হয়েছিল যে এটা আমার ছেলে, তাই কি কোনাল রেখেছেন, নাকি অন্য কোনো কারণ আছে ওর নামটা রাখার পেছনে? ছেলের মতো হবে বলেই কোনাল হবে তা নয়, এটা ওর বাবার দেয়া নাম। ইন্ডিয়ান একটা ছবি, কোনাল নামটা পছন্দ করে রেখেছে। নামটা সুন্দর। নামটার অর্থ কি? অর্থটা লাল পদ্ম। লাল পদ্ম। হ্যাঁ, আপনার এটা পদ্মের মতোই সুন্দর, এটা ঠিক। ওরা কয় ভাই বোন? ওরা দুই ভাই বোন। আর ওর অনেক পরে আরেকটা ছেলে হয়েছে আমার। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, ছোটবেলা থেকে কেউ গুনগুন করে গান গাইতো, গান শুনে তো ঘুমিয়ে যেত, তারপরে যখন একটু বড় হলো তখন কি সে গান গাইতো? কবিতাও সে গানের মতো করে গাইতো একদম। আমার মনে আছে ওর যখন 4 কি 5 বছরের বয়স, সে তো গান গাবে, মাইক্রোফোন ধরতে পারছে না। কিশোর স্কুলের মাঠে, আমাদের বাড়ি তো মোহাম্মদপুরে, তো কিশোর স্কুলের মাঠে একটা ঈদের প্রোগ্রাম হইতেছিল, সেখানে তাকে টেবিলের উপর উঠায় মাইক্রোফোন দিয়ে তারপর গান স্টার্ট করছে। তাই? সেটা কোন গান ছিল তোমার কোনাল? ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়। আমি মনে আছে, দুই লাইন গাও না, দুই লাইন গেয়ে ফেলো আমাদের জন্য। তন্নি গেয়েছিল ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শিখায় ভালোবাসতে শিখায়, ত্যাগের মহিমা শিখায়। বাবা কান্দি, ও ছোটবেলার তো বলছেন যে ইয়ে ছিল, তা আপনি আমার সাথে একটু টুকটুক করে গল্প করছিলেন যে ছোটবেলায় নাকি বাড়ি খালি পেলেই সে ঘুরে বেড়াতো। সেই স্টাইলটা কি ছিল একটু আমাদের? স্টাইলটা ছিল, সে তখন ভাবতো তার বাবা তার জন্য এত সুন্দর সুন্দর ফ্যান্সি কতগুলো ব্যাগ পাঠাতো না, ওই ব্যাগটা এইভাবে দিয়ে এরকম করে করে একটা আমার হিলগুলি পরতো, হিল পরে সে কি করতো, সারা বাড়ি ঘুরতো আর বলে আমি এখন মডেলিং করছি। আমি এরকম করতাম না। হ্যাঁ, তোমার মনে নাই? তোমার তখন 3-4 বয়স, 4 বছর। ওই সময় কি সুন্দর করে পরে পরে এগুলি করতো। আমার ছবিও আছে এগুলা, ও বিশ্বাস করতেছে না। ও যখন প্রথম স্কুলে যায় সেটা তো আলাদা করে একটা মনে রাখার মতো ঘটনা নিশ্চয়ই। সে কেমন ইয়ে ছিল? মা বাবার নেওটা ছিল নিশ্চয়ই সে খুব। হ্যাঁ, এবং স্কুলে যাওয়ার সময় কি কান্নাকাটি করতো? যাওয়ার সময় কিছুটা কান্নাকাটি করতেছিল। আমি কোথায় যাব প্রথমে, হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছ? তারপরে যাওয়ার পর আমি চিন্তা করলাম ওকে কি করলে ও পছন্দ করবে। অনেকগুলি গোলাপ কিনে দিতাম ওকে স্কুলে যাওয়ার সময়। আচ্ছা, কিনে দেওয়ার পর ওর ফ্রেন্ড খুব, বাচ্চাদের খুব পছন্দ করে, ফ্রেন্ড ওর বন্ধু খুব পছন্দ। আচ্ছা, তো এই ফুল তুমি তোমার ফ্রেন্ডদের দিবা, দেখবা ওরা তোমাকে কি আদর করবে, কি ভালোবাসবে, তোমার সব ফ্রেন্ড হয়ে যাবে। তাই ও গিয়ে গিয়ে সব দিয়ে আসতো, দিয়ে তারপর আস্তে আস্তে ফ্রেন্ডশিপ হয়েছে। ছোটবেলার বন্ধুদের সাথে কি যোগাযোগ আছে কোনাল? আমার আসলে একেবারে ছোটবেলাটা যেহেতু দেশে, ক্লাস 1 পর্যন্ত আমি প্রিপারেটরি স্কুলে পড়েছি, তো সেখানে ক্লাস 1 পর্যন্তই পড়া হয়েছে। তারপরে তো বাইরে চলে গেছি। তাদের এখন ক্লাস 1-এ পড়া বাচ্চা কাচ্চা হয়তো হয়ে গেছে, আই ডোন্ট নো তাদের। তবে অনেকের কথা আমার মনে আছে এখনো। কিভাবে খুঁজবো আমি আসলে সেটা এত ছোটবেলায় খুঁজে পাওয়া। স্কুলের একটা কথা তানিয়া আমার মনে আছে, আমাদের সেই ছোটবেলার সময় বাবা তো বাইরে ছিলেন, তো ওখান থেকে চকলেট, সুইটস,
সাথে নুডলসও পাঠাতেন। আচ্ছা, এরকম বক্স বক্স করা নুডলস। এখন বাসায় মা নুডলস রান্না করে দিতে দিতেই আমি খালি খালি খেতাম আর কি নুডলসটা। তো মা বললো যে ঠিক আছে, এটা কি টিফিনে নেবা? আমি বলছি হ্যাঁ আমি এটা টিফিনে নিতে চাই। অনেক ছোটো তো, ক্লাস 1-এ পড়ি, কি LKG UKG এরকম। টিফিনে নিয়ে যেতাম। এখন টিফিনের সময় আমার এটা তো অদ্ভুত জিনিস, তখন তো নতুন নতুন, এটা আস্ত নুডলস তাও শুধু অর্ধেক সেদ্ধ করার যেগুলো আর কি, ওগুলো খেতাম। এখন বাচ্চারা জিজ্ঞেস করতো এটা কি, বলতাম এটা পেঁচানো পিঠা। পেঁচানো পিঠা? হ্যাঁ আমার আম্মা পারে পেঁচানো পিঠা বানাতে। সেই পেঁচানো পিঠা তো এত ফেমাস হলো, এরপর দিন 2টা নিয়ে যেতাম, তারপর দিন 3টা নিয়ে যেতাম। একদিন এইভাবে করতে করতে স্কুলের বাইরে যে সব মারা থাকে তো, বাকি আন্টিরা আম্মাকে জিজ্ঞেস একদিন করলো, না আম্মা যে আচ্ছা ভাবি পেঁচানো পিঠা কিভাবে বানানো? আমার বলছে পেঁচানো পিঠা আবার কি? আমি তো অবাক, পেঁচানো পিঠার গল্প? হ্যাঁ বলছে আপনার মেয়ে বলছে পেঁচানো পিঠা নিয়ে আসছে। আমি তো ঠিক বলতে পারতেছি না, এখন চিনতেছি না তো পেঁচানো পিঠা কোনটা। মানে সে যে কোনটায় চাপা মেরেছে সেটা আপনি বুঝতে পারছেন না। সে ওই নুডলস কাঁচা যেটা মানে রান্না করে দেয়নি, ওটা নিয়ে গিয়ে বলছে এটা পেঁচানো পিঠা, মচমচা খাও খাও। মানে ওটাই তো আমি বুঝি নাই কি বলবো, ইনস্ট্যান্টলি আমি ভাবলাম তাহলে পেঁচানো জিনিসটা পিঠা, পেঁচানো পিঠা। ছোটবেলায় স্কুলের যে সময়টা পেরিয়েছে, তারপর তো ক্লাস 1-এ তো চলে গেছে ভাই, বাইরে গিয়ে ওই এনভায়রনমেন্ট এবং দেশের এনভায়রনমেন্ট আপনি কিভাবে অ্যাডজাস্ট করেছেন? মানে ওদেরকে নিয়ে নিশ্চয়ই আপনার অনেক প্রবলেম হয়েছে। না, আমার আসলে তেমন একটা প্রবলেম হয়নি। আমার 2টা বাচ্চা, 2টাই কালচারের দিকে এত বেশি ডিপে ওরা আছে, আমার কাছে একটা প্রাউড যে ওদের জন্য আমার খুব বেশি কষ্ট করতে হয়নি। আচ্ছা, ছোটবেলা যখন ওখানে গিয়ে ক্লাস 1-এ তো LKG পড়ে গেছে, UKG পড়ে গেছে, আমি ক্লাস 1-এ গিয়ে ওখানে পড়ালাম। কয়েকদিন শুধু আমি ওর সাথে খাবার খেতে বসলেও বলতাম ইংরেজিতে কথা, যেটাই যখন করতাম ওর বাবা আর আমি, আমার এটাই দায়িত্ব ছিল যে আমরা ওর সাথে সবসময় ইংলিশে কথা বলতাম। বলে 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 ওর জড়তাটা কাটায় ফেললাম। জড়তাটা যখন কেটে গেল, স্কুলে গেল, একদম একটুও কান্নাকাটি নাই, কিচ্ছু নাই, সুন্দর মতো স্কুলে চলে গেছে। কখনোই ও স্কুলে গিয়ে আমার বসে থাকতে হয়নি, আর এরকম সমস্যা হয়নি। আর ওখানে ও যখন গান করতো, মানে প্রথম ওর পারফরমেন্স দেখে আপনার কেমন লেগেছিল? আমার কি বলবো, আমার তো অনেক ভালো লাগছে এই জন্য যে অন্য একটা এনভায়রনমেন্টে, অন্য একটা পরিবেশে সে তখনও ছোট, ক্লাস 1-এ পরে গিয়ে ভর্তি হলো মাত্র, তখনও সে মানে অনেক উঁচা জায়গায় একটা ছিল, ওইখানে একটা গান করেছিল, আমার মনে আছে। এটা কোন গানটা জানো? যে শিল্পী আমি না, সেটা হলো মৌমাছি 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 কোথা যাও নাচি নাচি। মুসলিম ফ্যামিলিতে বা হয় না যে ফ্যামিলি থেকে যে না মেয়েকে তো কিছু করতে দেয়, এরকম কোনো বাধা কেউ পেয়েছে ওর এগিয়ে যাওয়ার? না, আমি আমার বাবার ফ্যামিলিতে তো কালচারাল ফ্যামিলি। আমার ছোট চাচা ছোটবেলায় আমাকে গান শিখিয়েছে, কিভাবে ডিবেট করতে হয় শিখিয়েছে। পড়াশোনা যখন করি আমি, বিশেষ করে ওর বাবা তো খুব বেশি মানে শিল্পী না হলো গান বোদ্ধা যেটাকে বলে আর কি, সাংঘাতিক ভাবে এত বেশি পছন্দ করে, তা না হলে মনে হয় আমিও এতটা আগাইতে পারতাম না, ও তো আরো পারতো না। আন্টি আপনার কেমন লাগে যখন মানে ও গান করে টিভি সেটের ভেতরে, বা আপনি বাইরে থেকে বসে টিভি সেটের সামনে বসে ফ্যামিলি নিয়ে বসে দেখেন, মানে ও যখন সুন্দর ইমোশনাল কোনো গান গাইছে বা হয় না এরকম, তখন কি আপনার চোখ ভিজে ওঠে? অবশ্যই, খুব বেশি, কারণ আমি তো দূরে ছিলাম, ইদানিং চলে আসছি, কিন্তু তখন তো দূরে দূরে থাকলে আরো বেশি চোখ ভেজে যায়, বেশি কষ্ট হয়। আর আপনার 2টা ছেলে মেয়ের মধ্যে দুষ্টু কে? মানে ছেলেটা দুষ্টু নাকি মেয়েটা দুষ্টু? মেয়েটাই বেশি। মেয়েটা বেশি দুষ্টু ছোটবেলা থেকেই। কুনাল প্রথম যখন পুরস্কার পেল, সেই সময়ের কথা কি আপনার মানে একটু আমাদের সাথে শেয়ার করুন? মনে তো শেয়ার করতে গেলে আমার কান্না আসে। যতগুলি কম্পিটিশন সব সময় ভালো র্যাঙ্কটাই নিয়ে আসতো। কোরআন কম্পিটিশনে সে চ্যাম্পিয়ন হয়েছিল, 3 বার পরপর ফার্স্ট হয়েছিল আমাদের কুয়েতে। তো এরকম লাস্ট যেটা হয়েছে সেরা কণ্ঠ 2009-এ যখন সে চ্যাম্পিয়ন হলো, অনেক মাঝখানে অনেক চড়াই উতরাই পার হয়ে গেল। তখন ও বারবার শুধু ব্যাক করে চলে আসতে চাইছিল। আমি বলছি না, এটা আমার জীবনে লেখা নাই যে আমি পিছনে চলে আসব। তুমি যাওয়ার আগে 7বার ভাববে যে এটাতে যাবো কি যাবো না। তুমি এখন গেছো, এটার পিছনে আমাদের থাকতে হবে, দেখো লাস্টে কি হয়। শেষ পর্যন্ত আল্লাহর শেষ রহমত এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী যারা আছেন সবার দোয়া এবং ভোটের কারণে হয়তো আজকে সে এই অবস্থানে চলে আসছে। যখন ফার্স্ট সেকেন্ড 2টা বলে ফেললো, তখন আমি মনে করলাম কুনাল ফার্স্ট। আমি ভাবতেই পারতেছি না যে কুনালের উপরে আর কাউকে ফার্স্ট দিয়ে দিবে তারা, আমি তখন আর ভাবতে পারতেছি না। কিন্তু একটা ঘটনা হয়ে গেল, তখন ওর ফুপি আর আমার চাচা
দুজন পড়ে গেছে দুই দিক থেকে। এখন আমি পারভিনকে ঠিক করতে উঠায় ঠিক করতেছি, আর ও দিক থেকে স্টেজে ও আমাকে ডাকতেছে আর কাঁদতেছে। সারা বিশ্ববাসী তো দেখলো যে কাঁদতেছে। ওই সময় ওকে ঠিক করে তারপরে আমার ভাই আমাকে স্টেজে নিয়ে গেছে। এমন স্মৃতি সেই দিনে। অ্যাজ এ ডটার অ্যাজ এ সান, কি যদি আমি বলি যে নাম্বার দিতে 10-এর মধ্যে কত করে দেবেন আপনি দুই ছেলে মেয়েকে? 10-এর মধ্যে 8 তো দুজনকে দিয়ে দিব, কারণ আমার তো দুইটা 8.5 পয়েন্ট করেন আন্টি। ওর দিক থেকে ও ফার্স্ট, ও ছেলের দিক থেকে ছেলে ফার্স্ট। এখন কি করব? দুইটা মেয়ে হলে আমি ওকে বলতাম বা ওই মেয়েটাকে বলতাম। এখন তো দুইটা, একটা ছেলে একটা মেয়ে। মেয়ের দিক থেকে তো মেয়ে ফার্স্ট, আবার ছেলের দিক থেকে ছেলেও ফার্স্ট। কাউকে তো আমি আলাদা করতে পারি না। কোনাল, মাকে নিয়ে কখন কি কোনো গান গাওয়া হয়েছে? আমি পারি না জানো, মানে আমি নিজের গান তো ইম্পসিবল। আমি ইদানিং আসলে একজনকে বললাম যে না, যত সমস্যায় হোক গাইতে চাই। আমি যে কোনো লাইভ প্রোগ্রামে, ইভেন RTV-র লাইভ প্রোগ্রামে এসেও মাকে নিয়ে যখন গান গেয়েছি, তখন দেখা গেছে যে গাইতে গাইতে মিউজিকের মাঝখানে আমার গলাটা ধরে আসছে। আমি নিজেকে বলছি নো 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 নো, এখন কাঁদতে পারো না, কারণ এখন কাঁদলে তোমার গানটা বন্ধ হয়ে যাবে, এটা একটা বিশাল সিন ক্রিয়েট হবে, ইউ কান্ট ডু ইট। যে আমার দর্শকরা জানেন, যারা দেখেন প্রোগ্রাম, মাকে নিয়ে কোনো কথা উঠলে, মাকে নিয়ে কোনো গান হলে আমি এত বেশি ইমোশনাল হয়ে যাই। এটার কারণ হয়তো এটা যে কুয়েতে যখন ছিলাম তখন বুঝিনি, মানে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না আর কি। মার সাথে যখন ছিলাম, মাকে ঝাড়ি, মাকে বকা, মা এটা কেন করছো, মা এটা দাও না কেন, সবকিছু। বিদেশের বাচ্চারা তো বেশি মা বাবা কেন্দ্রিক হয়ে যায়, কারণ আত্মীয় স্বজন কেউ থাকে না। সো আমার সব কিছু, আমার বিছানার চাদরটাও, আমার কাপড় ধোয়া, আমার জুতা পলিশ করা, মানে এভরিথিং তো মা বাবা করে দিতেন। দেশে এসে আমি যখন একা এখানে আসলাম, আমার মনে হলো আমি বিশাল একটা সমুদ্র, সেই সমুদ্রতে আমি একা, আমি কিচ্ছু পারি না। মানুষের সঙ্গে কিভাবে ডিল করতে হবে, একা কিভাবে যেতে হবে, আমার ঘরটা কিভাবে গুছাতে হবে, আই ডোন্ট নো এনিথিং। আমি মাকে অনেক অনেক বেশি মিস করতাম। সাথে সাথে ইভেন রান্না চুলায় দিয়েছি, আমার রান্না করতে খুব পছন্দ করি, ওটা মাঝখানে মাকে বলতাম মা কয়টা মশলা দিব, মা তুমি বলো। এখান থেকে ওভারসিজ কল করতাম যে মা আমি লবণ এখানে তাহলে কত দিব, ম্যারিনেট কতক্ষণ করবো, ইভেন আমার সব কিছুতে। সো মাকে নিয়ে গান গাওয়াটা না আমার পক্ষে নেক্সট ইম্পসিবল হয়ে যায়। একটি গান আমার খুব মনে পড়ছে, যেটা মাকে হয়তো বলতে পারি, কথাগুলো আমার সাথে মিলে যায়। আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো, আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো, ছায়ার মতো তোমার পাশে তোমার সাথে থাকবো। আমাদের এবারের সেগমেন্টটা হচ্ছে প্রশ্ন উত্তর, মানে কুনাল আন্টিকে কতটুকু চেনে, আন্টি কুনালকে কতটুকু চেনে, এটা একটু দেখবো। ওকে, পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ হয়ে যাক হয়ে যাক। কুনাল, তোমার কাছে আগে যাই। আন্টি কি শুনতে পছন্দ, মানে কি পছন্দ করেন আর কি, কি পছন্দ কি করেন, করতে পছন্দ করেন, কি কাজটা করতে পছন্দ করেন? আম্মা গান শুনতে পছন্দ করেন, বই পড়তে পছন্দ করেন। আন্টি খুবই অপছন্দ করেন কোন বিষয়টাকে? আম্মা মিথ্যা টলারেট করতে পারে না। পারফেক্ট। আন্টি সবচেয়ে কোন গিফটটা পেতে পছন্দ করেন? আম্মা যেটা আমাদের কাছ থেকে চায় সেটা যদি আমরা করে দিই, মানে অর্ক যদি কিছুতে মা বলছে যা না পার্টিসিপেট কর না, এটা ভালো হবে, মানে মা যেটা করতে পারিনি সেটা আমাদের মধ্যে দেখে, সেই জায়গাগুলোতে যদি আমরা যাই, কিছু করি, সেখানে যদি আমরা কিছু হই, তখন আম্মা অনেক খুশি হয়। কিছু এটা আমি পুরোপুরি নিচ্ছি এই কারণে, কারণ দিয়েছে যে যেহেতু এখানে কোনাল আছে, তো আন্টি দিয়েছে যে কোনাল যখন কোনো কিছুতে ফার্স্ট হয় বা কোনো কিছু পায়। আচ্ছা, মানে আমি দুজনের বলছি আর কি, অর্ক আর আমি। আন্টির জীবনের স্মরণীয় সময় কোনটা? বুঝতে হবে যে যে সময়গুলোতে সে কান্না করেছে। এখন আমি হওয়ার সময় সেটা স্মরণীয় ছিল কিনা আমি তা তো বলতে পারছি না, আমার তখন জ্ঞান বুদ্ধি নাই। সো আমি যখন সেরা কণ্ঠে ফার্স্ট হলাম, আম্মা অনেক অভিভূত। আম্মা যখন হজ করতে গেলেন, আম্মা আর আমি দুজন কাবা শরীফটা দেখে অঝোরধারায় বর্ষণ আর কি শুরু হলো আমাদের, সেটা অন্য একটা ফিলিং। তো সেই সময়ও আম্মার মানে উনি দুটোই দিয়েছে, আর আমি জানি, কারণ আম্মা প্রায় বলেন আমাদের। এবার আন্টি আপনার কাছে, কোনালের প্রিয় খাবার কি? প্রিয় খাবার খিচুড়ি। প্রিয় রং? প্রিয় রং লাল অরেঞ্জ মিক্সড, যেটা লালচে অরেঞ্জ, এই কালারটা বেশি। ও একদম আন্টি কিন্তু একদম স্পেসিফিক বলেছে, মানে ও লিখেছে অরেঞ্জ, আন্টি বলেছে লালচে অরেঞ্জ। হ্যাঁ, রেড অরেঞ্জটা পছন্দ। সবচেয়ে পছন্দের পোশাক কার? ওর
শাড়ি। কি হতে চেয়েছিল, মানে কি ছিল কি হতে? কিন্তু ছোটবেলায় ও সব সময় পছন্দ করতো টিচার, ও টিচার হতে চেয়েছিল। আজ কোনালের প্রিয় মানুষ আমি কিভাবে বলবো, আমার তো মনে হয় মা বাবা আর একটা ভাই, একেবারে মা বাবা ভাই, ফ্যামিলি 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 যে বলেছে তো হলোই, ফ্যামিলি 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 দুজনেই একেবারে 100তে 100। যাই হোক, অনেক সময় দেখা যায় 2-1টা প্রশ্নের উত্তর এদিক ওদিক হয়ে যেতেই পারে, কিন্তু তাতে আসলে ভালোবাসাটার কোনো কমতি হয় না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। এই সেগমেন্টে আমরা আসলে জানতে চাই, কোনালের কাছে প্রথমে জানতে চাই, আম্মুর তো আসলে আম্মুর তো আম্মুই, মা তো মাই, মায়ের সাথে কোনো তুলনা হয় না কারো, কিন্তু হয় না যে ছোটখাটো একটু খুঁত, মানে এই ছোট্ট এই দুটো যদি খুঁত না থাকতো, এরকম দুটো ছোট ছোট খুঁত যেটা হঠাৎ করে হয়তো বা একটু মানে আমরা শেয়ার করি। হ্যাঁ, চোখে পড়ে না, আমার সবসময় মনে হয় যে আম্মা কখনোই হচ্ছে তার লাইফটাকে শি ডিডন্ট লিভ হার লাইফ, সবকিছু আমরা কেন্দ্রিক, মানে আমি আমার ভাই কেন্দ্রিক। আম্মা আব্বার প্রতি সবসময় আমার এই অভিযোগটা যে দে নেভার লিভ দেয়ার লাইফ, কখনো তারা তাদেরটা ভাবেনি, অলওয়েজ আমাদেরটা আগে দিয়েছে। আরেকটা মনে হয় এটা আমি আম্মার কাছ থেকে পেয়েছি, চট করে রাগ হয়ে যাওয়া। আমিও খুব রাগ হই, আম্মাও ভীষণ রাগ হয়, তো এটা মনে হয় আমি আম্মার কাছ থেকেই পেয়েছি। আন্টির দুটো গুণ, যে গুণের কারণে মনে হয় পৃথিবীর সমস্ত মায়ের চেয়ে আমার মাই শ্রেষ্ঠ এবং আমি তার মেয়ে হয়ে জন্মে পৃথিবীতে ধন্য। আম্মা খুব স্পষ্টবাদী, তো ওটা আমাকে খুব আকৃষ্ট করে, যেটা আমি খুব ফলো করেছি সব সময়। আর আরেকটা হচ্ছে যে আম্মা এত বেশি ট্যালেন্টেড, আম্মা ক্লাস 4 থেকে 6 না 7-এ প্রমোটেড হয়েছিল, মানে এক স্কুল থেকে আরেক স্কুলে গিয়েছিল, যখন 4 থেকে 7-এ তাকে প্রমোশন দেওয়া হয়েছিল। মানে এটা তো ডাবল এক্সাম, বরাবরই সব সময়, হ্যাঁ সব সময় ফার্স্ট হয়েছে, এন্ড শি ওয়াজ লাইক অ্যান অলরাউন্ডার। সেও ডিবেটে ফার্স্ট হয়েছে, সব সময় গান গেয়েছে সব জায়গায়। আর আমার যেমন একটু জড়তা আছে, বললেই আমি গান গাইতে একটু ইয়ে করি, মার তেমন জড়তা ছিল না। তো এই গুণগুলো, শি ইজ মাল্টি ট্যালেন্টেড, এই গুণগুলো যে কারণে আমি হয়তো কিছুটা নিতে পেরেছি আর নাথিং, ওগুলো আমাকে খুব ভালো লাগে। এবার আন্টি আপনার কাছে চলে যাচ্ছি, কোনালের দুটো দোষ। আমিও রাগ হয়ে যায় অন্যায় কিছু শুনলে, আমি একদম আস্তে বলতেই পারি না, এটা বাবার কাছ থেকে পেয়েছি আমি। আমার মনে হয় উত্তরাধিকার সূত্রে তুমিও এটা, কোনালও এটা পেয়ে গেছে, তো ওর মধ্যে এটা আছে, হঠাৎ রাগ হয়ে যায়। এটা আমার মনে হয় এটা তার একটা ছোট ছোট খুঁত বা ওভার ইমোশনাল আছে, আর একটু রাগ হয়ে যাওয়াটা, এটা মানে দুটো দোষ আমরা পেলাম, এটা ওভার ইমোশনাল আর একটা হচ্ছে একটু রাগী। আর দুটো গুণ, যে গুণের কারণে মনে হয় যে 8-10টা বাচ্চার থেকে আমার বেবিটা একেবারে ভিন্ন, এবং ও আমার গর্ভে পৃথিবীতে এসেছে, আমি মা হিসেবে ধন্য। ওই বলে ফেললাম যে কথাটা, ওটাই আবার আসতেছে, সেটা হলো ও অনেকটা স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলতে পছন্দ করে, অন্যের সাথে আপোষ করে না, এটার জন্য আমি প্রাউড ফিল করি। আর আমার কাছে মনে হয় না যে কেউ যদি ভালো একটা কথা বলে, এটা আমার কাছে অনেক বড় পুরস্কার মনে হয়, সুন্দর কিছু বললে আমাকে। তো আমার মেয়েটার মধ্যে না সেই জিনিসটা যখন দেখতে পাই, আমার কাছে খুব ভালো লাগে, খুব মিষ্টি করে কথা, মিষ্টি করে বলতে পারে, সেটা যে ভাষাই হোক, অনেকগুলো ভাষা দিয়েই কথা বলতে পারে, মানে কালচারাল মাইন্ডের সে, এইটা আমার কাছে একটু প্রাউড। আমি এটা চেয়েছিলাম যে আমার বাচ্চার মধ্যে আসুক, এটাও ধারণ করতে পারছে বলে আমার কাছে অনেকটা ধন্য লাগে। আমরা একেবারেই শেষে চলে এসেছি, তো কোনাল আজকে আমাদের এই অনুষ্ঠানে, মানে আমি জানি যে আন্টির মনেও কোনো রকমের কোনো ক্ষোভ বা রাগ বা অভিমান তোমার জন্য একেবারেই নেই, থাকে না কোনো মায়ের ভেতরে, বাচ্চাদের জন্য, সন্তানের জন্য দোয়া ছাড়া আসলে কিছুই থাকে না। তবু মানে এই অনুষ্ঠানে যদি একটু একটা বার করে তার হাতটা ধরে একটু বলো যে মা, ইফ আই এভার ডিড এনিথিং রং। তুমি জানো যে আমি ওভার ইমোশনাল, আর আমি হচ্ছে ইচ্ছা করে এগুলো করি না ডেফিনেটলি, বিকজ আমার সবটা জুড়ে আসলে তুমি আর বাবা। তো আমি কোনোদিনও যদি ভুল ভাল করে বলে ফেলি মা, প্লিজ কিছু মনে নিও না। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতল ধরণী তল, অরুণ পাতে তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল।
bell icon on YouTube app and never miss another update.